প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগের কথা ভাবছেন, জানিয়েছেন নাহিদ, এর মানে কি যদি একটু বিস্তারিত বলতেন। এইটা নাহিদ জানাচ্ছেন বা কে জানাচ্ছেন এটা আসলে বিষয় না, উনি পদত্যাগের কথা ভাবছেন না। উনি যেটা ভাবছেন সেটা হলো যে আর্মির মানে সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্যগুলো এসছে, এই বক্তব্যগুলো, এই প্রশ্নগুলোর আসলে বেসিক্যালি ওনার কাছে কোনো উত্তর নেই। উনি ঘটনাগুলো ঘটিয়েছেন, এখন এখানে সবগুলোই কিন্তু অতীতকাল, ভবিষ্যৎকাল না। সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছেন সবগুলোই কিন্তু অতীতের ঘটনা। তিনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন, ডক্টর ইউনূস সেনাপ্রধান সেই বক্তব্যগুলো দিয়েছেন যে আপনার এই ভুল, এই ভুল কাজ আপনি করেছেন, আপনার সরকার করেছে, ফার্দার এই ভুলগুলো করলে আমরা বরদাস্ত করব না, আমরা দেশের রক্ষক হিসাবে এই জিনিসটাকে বরদাস্ত করব না। সেটা হলো ফিউচার টেন্স। কিন্তু যে ভুলগুলো উনি করেছেন এই ভুলগুলোতে একটারও উত্তর ওনার কাছে নেই, এবং এই ভুলগুলো যদি উনি কন্টিনিউ না করেন তাহলে ওনার সরকারে বসার কোনো যৌক্তিকতাও নেই। এখন যদি উনি পদযোগ অবস্থান থেকে সরে আসেন তাহলে উনি জাতিসংঘকে দেওয়া বা আমেরিকান ডিপ স্টেটকে দেওয়া যে কমিটমেন্ট সেখান থেকে সরে আসতে হবে তাকে। সেখান থেকে সরে আসলে তারা তার পেছনে থাকবেন না, ডেফিনেটলি থাকবে না। বা যদি তিনি দেশকে মৌলবাদীদের হাতে তুলে না দিতে চান, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে নির্বাচন দিতে চান, তাহলে তারাও তার পেছনে থাকবে না। সুতরাং সেই শক্তিটাও চলে গেল, তাহলে তার সঙ্গে থাকলোটা কি? কেউ থাকলো না। সুতরাং উনি ইচ্ছা করলেই সেনাপ্রধানের বক্তব্যগুলোর কাউন্টার কোনো ন্যারেটিভ তৈরি করতে পারবেন না এবং কাউন্টার কোনো অ্যান্সারও দিতে পারবেন। ওনার বিপদটা হচ্ছে এই জায়গাটায় এসে উনি যদি মনে করেন যে আমার পরামর্শ দরকার, সেজন্য উনি ওনার পারিষদ বর্গকে ডেকে একাধিক মিটিং করতে পারেন, আলোচনা করতে পারেন। সেই রকম একটি আলোচনায় নাহিদের সাথে করলে বা অন্যান্য উপদেষ্টার সাথে করছেন, এটাকে ধরে নেওয়া হচ্ছে যে উনি পদত্যাগের কথা বলছেন। উনি পদত্যাগের কথা বলছেন না। নাহিদ ইসলাম এমনটা দাবি করেছে আর কি। তা আমার মনে হয় আপনি যেটা বলেছেন ওটাই ঠিক। আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি একটু তাকে যুক্ত করে নিচ্ছি। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, এই মানে আমরা তো ছিলাম সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেস নিয়ে, এর মধ্যে একটি ব্রেকিং নিউজ আমরা দেখছি, সেটি হচ্ছে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কারণ প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগের কথা ভাবছেন। এখানে আমার অতিথি আছেন মঞ্জুরুল হক, তিনি বলছেন যে এটি আসলে কিছুই নয়, ডক্টর ইউনূস পদত্যাগ করার লোক নন। ধন্যবাদ। দেখুন, প্রফেসর ইউনূস বাংলাদেশের সেরা মার্কেটিং ম্যান এবং বেস্ট প্যাকেজার। এখন যারা মার্কেটিং এ দক্ষ, বংশিয়ানা অর্জন করেছেন, তারা ইমোশনাল ব্ল্যাকমেল করতে ওস্তাদ। এখন সেই সব স্কিল গ্লোবালি আপনার তিনি যথেষ্ট পরিমাণে ইতিমধ্যে অনুশীলন করেছেন এবং তাকে তার দ্বিতীয় জুরি বাংলাদেশে আর নেই। তো এখন বিষয় যেটা, পানি ঘোলা হতে হতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, আপনার দান দান তিন দান বলি না আমরা ছোটবেলা বলতাম, তো বারে বারে কিন্তু এক খেলা চলবে না। এখন সেটাও তিনি কিন্তু বুঝতে পারছেন এবং নৈতিকভাবে তিনি সর্বোচ্চ জায়গায় এখনো অবস্থান করছেন। এই কারণে শুরুতেই, খেলা শুরুর আগেই তিনি বলে দিয়েছিলেন যদি আমরা ব্যর্থ হই তাহলে তিনি তার নিজ কাজে ফিরে যাবেন। তিনি কিন্তু এই ব্যাগেজ টানবেন না, কারণ তিনি বড় মাঠের খেলোয়াড়, সেটাও তিনি জানান দিয়েছেন। সুতরাং তার যে ইন্টিগ্রিটি, সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তিনি অনেস্ট ব্রোকার এই পার্সপেক্টিভ থেকে দেখলে, এবং আমি খুব অবাক হব না তিনি যদি এই মাসে ঈদের আগে চিন্তা করেন যে তিনি যেখানে ছিলেন, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ফ্রান্স থেকে ফিরে এসে আর যাননি, কিন্তু তিনি হয়তো আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পদাঙ্ক অনুসরণ না করে ফিরেও যেতে পারেন। যদি চলে যান আমি অবাক হব না। ধন্যবাদ। জি জি, জনাব মঞ্জুরুল হক, আপনি বলছিলেন তিনি যাবেন না, জনাব কলিমুল্লাহ বলছেন ঈদের আগে। ঈদ পর্যন্ত কি সময় তিনি আসলে পাবেন বলে আপনার মনে হচ্ছে? আমি তো সব আলামত দেখছি টাইম আউট। আচ্ছা, এখানে আমি সেই প্রথমে যে প্রশ্নটি আমাকে করেছিলাম সেই প্রশ্নটি আমি আবার আমাকে করছি। সেটি হলো যে তার পেছনের প্রধান শক্তির উৎস ছিল সেনাবাহিনী। তাহলে একজন
স্যারের বক্তব্য অনুযায়ী যে তিনি মার্কেটিং এ একজন আইকন, আসলেই আইকন। পৃথিবীতে একমাত্র তিনিই প্রথম আবিষ্কার করেছেন যে নিঃস্ব মানুষের থেকেও কিভাবে আরো ওয়েলথ শুষে নেওয়া যায়। আমরা জানি যে আখ খাওয়ার সময় খোসা চিবিয়ে ফেলে দেওয়ার পর ওখানে কিছু থাকে না, কিন্তু কেউ কেউ থাকেন যে ওই খোসা থেকেও রস বার করতে জানেন। ডক্টর ইউনূস হচ্ছেন সেই ব্যক্তি, পৃথিবীর একমাত্র ব্যক্তি যে আখের খোসা থেকেও তিনি রস বার করার কায়দাটি আবিষ্কার করেছিলেন, এবং সেই কায়দাটি তাকে প্রাইজ দিয়েছে, নোবেল দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছেন তিনি ওই আখের খোসা থেকে রস বার করার সিস্টেমটি আবিষ্কার করার জন্য, যেটি ক্যাপিটালিস্টরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পারেনি। তারা ওয়েলথ আলা মানুষকে শোষণ করতে চাইছে, কিন্তু একেবারে কপরদক্ষিণ মানুষকে শোষণ করার যে কায়দাটি, এইটি হচ্ছে আমদানি করেছিলেন ডক্টর ইউনূস। তো উনি যেটা করতে পারেন এটা হলো যে উনি একাধিক চাল চালবেন, যেটি হচ্ছে একটা ইমোশনাল গেম যেটা খেলবেন, যেটা এখন অলরেডি শুরু করেছেন তিনি, যে দেশের কোনো একটি অংশ থেকে তার কাছে একটি অনুরোধ যাবে যে এই মুহূর্তে আপনি পদত্যাগ করবেন না, তাহলে দেশের সর্বনাশ হয়ে যাবে। সেটি আমি আপনাকে আভাস দিয়েছি, সেটি হয়তো প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করে করতে পারেন, হাত পায়ে ধরে তাকে বলে, সেটি সুপ্রিম কোর্ট থেকে করাতে পারেন, সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে করাতে পারেন যে আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করে নিয়ে সারেন্ডার করছি, যে আমাকে আর কিছুদিন সময় দেওয়া হোক, আমি সব গুছিয়ে আমি প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দিয়ে বা সুপ্রিম কোর্ট নিয়োজিত কারোর হাতে ক্ষমতা দিয়ে চলে যাব। কিন্তু মুশকিলটা হচ্ছে যে পলিটিক্স এমন একটা গেম, আপনি ওখানে নামলে গেম শেষ না হওয়া পর্যন্ত আপনার নিস্তার নেই। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান, আপনি অ্যান্টার্কটিকায় গেলেও আপনাকে ওখান থেকে ধরে আনা হবে। পলিটিক্সের এই একটা চরম ট্র্যাজেডি। আজকে ঘটনা হচ্ছে, আমি যে কথাটি আবার বললাম, যে প্রশ্নটি আমি আমাকে করেছিলাম, সেনাবাহিনী এই বক্তব্যটি যদি সেপ্টেম্বর অক্টোবরের দিকে বা ডিসেম্বরের দিকেও দিত, তাহলে কিন্তু দেশের অর্থনীতির এই যে ক্ষতিটা হয়ে গেছে গত কয়েক মাসে, এই ক্ষতিটা হতে পারত না, এবং ডক্টর ইউনূস এতটা ডেয়ারিং হতে পারতেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এখন যে তিনি ভয় পাচ্ছেন, এই ভয়টা তিনি পেতেন, তাহলে কেন নিলেন না? ভয়টা সেনাপ্রধানেরও আছে। আগামী সরকার যে হবে সে সেনাপ্রধানকে প্রশ্ন করতে পারে, আপনি এই অন্যায়কে 10 মাস 11 মাস 12 মাস টলারেট করেছেন কেন? আপনার তো ম্যান্ডেট ছিল, আপনার তো সাংবিধানিক ভাবে আপনার অধিকার ছিল যে কোনো সময় সরকারকে ফেলে দেওয়ার, আপনি কেন এটা কন্টিনিউ করেছেন? আবার এমন প্রশ্ন উঠতে পারে যে আপনি কন্টিনিউ করেননি কেন? আপনি কন্টিনিউ করলে তো দেশের এই সর্বনাশটা হয় না। সুতরাং তারও বিপদ আছে, ভবিষ্যতে কি হবে এইটি এখন ডক্টর ইউনূস যেমন জানেন না, তেমনি সেনাপ্রধানও জানেন না যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। পলিটিক্সের এই চোরাবালিতে আপনি এখন সাজিয়েছেন যেভাবে, এভাবেই যে গেমটা চলবে, ব্যাপারটা তো এরকম না। আপনারা এখন সাজিয়েছেন, ডক্টর ইউনূস সাজিয়েছেন, বিএনপি জামাত আর কয়েকটা পার্টি মিলে একটা ইলেকশন হবে, বিএনপি ক্ষমতায় আসবে, জামাত প্রধান বিরোধী দল থাকবে, এনসিপি প্রধান বিরোধী দল থাকবে। এই যে ছকটা, এই ছকটা অনুযায়ী যে নির্বাচন হবে এবং সেইভাবে হবে, ব্যাপারটা তো এরকম না। সুতরাং দুজনের কেউ যখন জানেন না তার ভবিষ্যৎ কি, তখন যেটি হতে পারে সেটি হলো এই চাপটি আর একটু বাড়লে, তিনি যে ডিপ স্টেটকে কমিটমেন্ট দিয়েছিলেন সেই কমিটমেন্ট ফেল করলে অফিসিয়ালি, তাহলে তিনি যেটা করবেন, তিনি আর থাকবেন না, তিনি তার পুরনো জায়গায় ফিরে চলে যাবেন। কখন চলে যাবেন কেউ জানবেন না। তিনি হ্যাঁ, এই যে উনি চলে যাবেন, এই চলে যাওয়ার সময় উনি যা রেখে যাবেন, সেই রেখে যাওয়ার মানে লোকগুলোর প্রতি বা দেশের প্রতি বা এই অবস্থায় আমি চলে গেলে কি হবে, এই বিষয়ের উপরে তার কোন রকম তার কোনো কমিটমেন্ট নেই। অবশ্যই থাকবে না, অবশ্যই থাকবে না। তিনি নিজের ভালো ছাড়া অন্য কারোর ভালো বা অন্য কারোর মঙ্গলের কথা কখনো চিন্তা করেননি, জীবনেও এখনো করবেন না। জি, ডক্টর কলিমুল্লাহ, যদি এইরকম পরিস্থিতি হয় যে তাকে চলে যেতে হচ্ছে, সেই ক্ষেত্রে তিনি কি আসলে চলে যাওয়ার সময়টি পাবেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যে তিনি শুরু থেকে একটা যুদ্ধের কথা বলছেন, এমনকি তিনি ডক্টর ইউনূস তার শেষ ভাষণেও বলেছেন যে আমরা মনে রাখতে হবে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি, নাকি দেশের মধ্যে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়াটার একটা চেষ্টা করবেন? সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে? মানে ইকুয়েশনটা মেলাতে পারছি না। দেখুন, প্রফেসর ইউনূস ইজ ভেরি স্মার্ট জেন্টলম্যান। তার পক্ষে যে কোনো রকমের ডিসেপশন হাজির করা
সম্ভব। এবং তিনি আমার ধারণা নির্দ্বিধায় যদি দেখেন তার মিশন ইজ ইনকমপ্লিট অ্যান্ড ইটস ইম্পসিবল মিশন, তাহলে তিনি 1 সেকেন্ডও দেরি করবেন না, তিনি চলে যাবেন, উড়াল দেবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং সময়টা বোধহয় প্রায় সন্নিকট। স্যার কত সন্নিকটে? আমি আপনাকে দিয়ে সেদিন আপনি আমি বলেছিলেন আমি যে আমি আমি অবাক হব না যদি ঈদের আগে তিনি চলে যান। কারণ এখন যে অবস্থায় এসছে দেশের পরিবেশ পরিস্থিতি, এটা সিম্পলি আনগভর্নেবল। কেউ কারো কথা শুনছে না, নাথিং ওয়ার্কস, এবং এটি অভাবিতপূর্ব একটা পরিস্থিতি। বাংলাদেশ কখনো এই পরিস্থিতির মুখোমুখি হয়নি।